আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। পবিত্র রমজান মাস শুরু হওয়ার 2 দিন আগের কিছু ভিডিও চিত্র একসাথে করে আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। সবার কী অবস্থা, কেমন আছেন জানাবেন কিন্তু কমেন্টে। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যতই ব্যস্ততা থাকুক, জীবনে যতই খারাপ সময় আসুক, আলহামদুলিল্লাহ বলতে কখনো কিপটামি করিনি এবং করব না ইনশাআল্লাহ। শীতের কানাকড়িও নেই এখন, শীতকাল কিন্তু একেবারে চলে গিয়েছে। তো শীতের লাস্ট মোমেন্টে এসে আমার কাছে মনে হলো একটু গুড়ের চা খাই শেষবারের মতো। তো সেটাই বানিয়ে নিলাম, গুড়ের চা বানিয়ে নিলাম। অবশ্য এখনও বানিয়ে নেইনি, সব কিছু রেডি করে নিয়েছি, লিকারটা এখনও অ্যাড করিনি। তো ওটা এক পাশে রাখলাম। এখন আপনাদের সাথে শেয়ার করছি এই যে রুটি বা পরোটা যেটাই বলেন। এটা কিন্তু রুটি বা পরোটা একটাও নয়, এটা হচ্ছে প্যানকেকের একটা ব্যাটার আমি বানিয়েছি। প্যানকেক বানানোর জন্য ব্যাটারে যা যা দিতে হয় এগুলা দিয়েছি। একটা ডিম, একটু হচ্ছে চিনি, আমি চিনির বদলে গুড় দিয়েছি, এবং হচ্ছে এখানে আটা দিয়েছি আর একটু দুধ দিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ব্যাটারটা মিক্সিং করে নিয়েছি। এরপরে প্যানকেক বানানোর মতো ছোট ছোট করে না দিয়ে আমি একদম রুটি বানানোর মতো করে পুরো প্যানে সে ব্যাটারটা দিয়ে তারপরে এটা উলটপালট করে নিয়েছি, ভেজে নিয়েছি। তো একদম দেখতে পরোটার মতো হয়েছে দেখেন। আর সাথে হচ্ছে এটা এত বেশি সফট হয়েছে কি বলবো, মানে আমার কাছে খুব মজা লেগেছে। সাথে আমি এটা আমার জোহান সোনার কথা ভেবে আসলে এইটা করেছিলাম। দেখেন একদম হাতের মুঠোয় একটা পোড়া রুটি চলে আসতেছে, এরকম সফট হয়েছে। তো জোহানকে যখন দিয়েছি সে কিন্তু খুব মজা করে খাচ্ছিল আলহামদুলিল্লাহ। আমি আসলে ইদানিং একটু ভ্যারাইটিস নাস্তা ওকে দেওয়ার জন্য চেষ্টা করছি, মানে কোনটা আসলে পছন্দ করবে জানি না, বাট এটা সেটা করে একটু একটু দিচ্ছি। কারণ সকালবেলা ব্রেকফাস্টে সে শুধু নুডলস খেয়ে অভ্যস্ত, আর কোনো কিছু খেতে চায় না। আবার সন্ধ্যার দিকেও যখন আমি চা খাই তখন আমি বিস্কিট বা হচ্ছে অন্য কোনো কিছু করে খাই, ওর জন্য আলাদা করে তেমন কিছু করা হয় না। তো আজকে এই যে প্যানকেকটা বা রুটিটা বানিয়েছি, এটা সেও খেতে পেরেছে, আমিও মজা করে খেতে পেরেছি। তো মাঝে মাঝে এরকম বাসায় ছোট বাবু থাকলে মাঝে মাঝে এরকম কিছু আসলে ট্রাই করা হয় মাদের, আমিও তো আর কি করেছি। তারপরে এখন চলে এসেছি রাতের রান্নায়, যদিও নাস্তাটা সন্ধ্যাবেলার নাস্তা ছিল। তারপরে রাতে রান্না করছিলাম, সবজি ছিল, তারপরে একটা ভাজি ছিল দুপুরের। তো মাছ মাংস কিছু ছিল না, সেজন্য ভাবলাম একটু কয়েক টুকরা ইলিশ মাছ রান্না করি। তো আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে ইলিশ মাছটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, ওটাই এখন দিয়ে দিলাম। আমরা আসলে কোনো মাছ খুব একটা প্রথমে একটু যে ফ্রাই করে নেওয়া সেটা নেই না। সেরকম হলে আমাদের কাছে মনে হয় মানে মাছের টেস্টটা চলে যায়, রিয়েল যে টেস্ট সেটা চলে যায়। তো সেজন্য করে কি একটু ভালো করে আগে কষিয়ে নেই তেল এবং মশলার সাথে, তখন মাছের যদি কোনো আষ্টে একটা গন্ধ থাকে সেটা কিন্তু অনেকটা চলে যায়। যাই হোক, এক এক এলাকার রান্নাবান্না আসলে এক এক রকম। আমাদের ওদিকের রান্নাবান্নায় আমি কখনো দেখি নাই একটু যে প্রথমে ফ্রাই করে নেওয়া সেটা নিতে। ইভেন আমার শ্বশুরবাড়ির লোকজনও সেরকম করে পছন্দ করে না। একটা জিনিস হয়েছিল কি, আমার বাসায় আমার বড় ভাসুর এসেছিল ফার্স্ট টাইম ঢাকায় যখন, তখন আমি ওনাদের জন্য একটু মোটামুটি যা যা মাছ রান্না করেছিলাম সবগুলা একটু ফ্রাই করে নিয়ে তারপরে হচ্ছে ভালো করে ভুনা করেছি বা রান্না করেছি। তো তখন উনি আমাকে কিন্তু বলেছিল, রেশমি মনে হয় মানে উত্তরবঙ্গের রান্নাবান্না শিখে ফেলেছে। আমি হাসছিলাম, আমি আসলে ভেবেছিলাম ওনারাও এরকম খাবে কি না। তো দেখলাম না, ওনারাও আমাদের মতো মানে মাছটা ভালো করে কষিয়ে তারপরে রান্না করাটাই পছন্দ করে। প্রথমে ফ্রাই করা মাছটা আসলে ওনারা বা আমরা কেউই আসলে ওভাবে করে খায় না। তবে আমি মাঝে মাঝে ট্রাই করি, কারণ একই রকম খেতে আসলে সবসময় ভালো লাগে না। তারপর এই যে কথা বলতে বলতে দেখলেন আমি কিন্তু ঘর বাড়ি পরিষ্কারের অভিযানে নেমেছি। মোটামুটি পুরো বাসাটা যত হচ্ছে মাকড়সার জাল ঝুল ছিল সব কিছু পরিষ্কার করেছি। তারপরে হচ্ছে এখন পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। সাথে আমার হেল্পিং হ্যান্ড আমার জোহান বাবা আছে।
কারণ হচ্ছে আজকে আমার মেইন হেল্পিং হ্যান্ড লাইজু আপা উনি আসেনি, উনি অসুস্থ। উনি রোজার আগের 2 দিন আসলে আসতে পারেনি। কি বলবো, যখনই কাজ অনেক বেশি থাকে তখন কিন্তু লাইজু আপা আসতে পারে না, এটাই হচ্ছে কপাল। এদিকে আমি কাজ করছি, অন্যদিকে জোহানের কোনো আওয়াজ পাচ্ছিলাম না। পরে যেয়ে দেখি অনেক বড় একটা কাণ্ড ঘটিয়ে রেখেছে, দেখেন। কি করছো তুমি? চাল ফেলছো কেন? এই যে ফেলছো, ব্যালকনি যে মুছতে আসবো, মোছার আগে কেন তুমি এরকম ময়লা জায়গায় এতগুলো চাল ফেলছো? কেন ফেলছো বলো? সকাল সকাল ঘুম থেকে উঠে এগুলো করতেছো? না বললে হয়, মিথ্যে কথা বলছো কেন? আমি চাল নিয়ে কি করবো? আমাকে কেন দিচ্ছ? কেন দিচ্ছ? আমি কেন নিব? আমি কি চাল নিয়ে কনভিন্সড হব? তুমি আমাকে কনভিন্স করতে পারবা? আবার ফেলতেছে? এটা কি খেলা? না তো, তুমি তো বুঝতেছো এটা খেলা না, তাইলে কেন করছো? কেন করছো বলো? এত বড় কাজ কেন করছো তুমি? আবার কোথায় যাচ্ছ এটা নিয়ে? প্যান্ট তো খুলে যাচ্ছে, ডায়াপার তো দেখা যাচ্ছে। হ্যাঁ, আবার কি ওখানে ফেলবা? আবার চাল খাচ্ছে পচা ছেলে। আবার আবার কি করছো? আবারও ওখানে চাল ফেলিও না, আমি কিন্তু পিটাবো তোমাকে জোহান, পিটাবো কিন্তু। না আমি চাল নিব না, আমি চাল নিয়ে কি করব? ওগুলো তো শুকাতে দিছি। তুমি কেন নিছো এগুলা? ঘুম থেকে উঠে কোনো মুখ দই নাই, অকাজ বাড়াই দিছে। আমার বাসায় আসলে অনেকগুলো কাজ, যেগুলো করার জন্য হেল্পিং হ্যান্ড দরকার আছে বা বুয়া দরকার আছে, এরকম কোনো ব্যাপার নয়। আমার বাসায় খুব একটা কাজ নেই, যেহেতু আমরা খুবই ছোট্ট একটা ফ্যামিলি। বাট জোহানকে নিয়ে আসলে আমি কাজ করতে পারি না। আমি যখন কাজ করতে যাই, হয় সে আমাকে ডিস্টার্ব করবে, না হলে হচ্ছে সে যে কোনো একটা অঘটন ঘটিয়ে রাখবে, ভয়ের একটা ব্যাপার থাকে। সেজন্যে আসলে আমার হেল্পিং হ্যান্ড দরকার। তো যাই হোক, আমি হচ্ছে সকালে পুরা বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, যেহেতু রমজান একবারে চলে এসেছে। এরপরেই হচ্ছে একটা ভালো মতো চা বানিয়ে নিলাম। তারপরে হচ্ছে একটু চা আর বিস্কিট খাবো। তো চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে খাওয়ার যে ব্যাপারটা, এটা আসলে কখনো মনে হয় লাইফ থেকে যাবে না। অনেকে অনেক ফর্মালিটি মেনটেন করে চা বিস্কিট খায়, যেমন আগে শুকনা বিস্কিটটা খেয়ে ফেলে পরে চা খায়। কিন্তু ভাই, আমরা জন্মগতভাবে হচ্ছে চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে খাওয়ার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছি। ওটা থেকে আর কখনো সরে আসা যাবে না। যাই হোক, খুবই হাসি পাচ্ছে আমার। এরপরেই হচ্ছে নাস্তা করে তারপর কিছুক্ষণ পরে চলে এসেছি হচ্ছে একটা না 2টা পার্সেল আনবক্সিং করব। একটা দারাজ থেকে এসেছে ছোটটা, আর বড়টা হচ্ছে জোহানের বাবা নিয়ে এসেছে। জোহানের বাবা এটা তার পরিচিত একজনের কাছ থেকেই আর কি নিয়েছে। শীতের একদম শেষের দিকে এসে জোহানের বাবাকে বলছিলাম আমার কাছে ঝোলা গুড় দিয়ে এটা সেটা বিভিন্ন কিছু বানিয়ে খেতে ইচ্ছে করছে। আমি অল্পটুকু বাসায় বানিয়েছিলাম, ওটা খুব মজা লেগেছিল। তো সে পরে বলল অনলাইন থেকে নাও। অনলাইন থেকে আসলে যে সময়টা আমি নিতে চাচ্ছিলাম তখন শিশিরাপুর কাছে ঝোলা গুড় আসলে ছিল না, উনি অলরেডি স্টক আউট বলে ফেলেছিল। তো সেজন্য বললাম তুমি দেখো কোথাও পাও কিনা। পরে হচ্ছে ওর একজন পরিচিত নোয়াখালীতে আর কি, তো ওখান থেকে তাকে বলে ওখান থেকে আর কি নিয়ে এসেছি 2 কেজি। তো ওইটাই আর কি আনবক্সিং করলাম। এখন হচ্ছে দারাজ থেকে যে পার্সেলটা এসেছে সেটা আনবক্সিং করছি।
এটাতে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মাল্টি ফাংশন ফটো ক্লিপ, এটা আরেকটা হচ্ছে একটা ট্রাইপড। বেশ অনেক দিন পরে মোবাইল বা ক্যামেরা অথবা ভিডিওর জন্য দুইটা জিনিস নিলাম। আমার একটু ছোট যে ট্রাইপডটা ছিল ওটা আমার আপুর বাসায় রেখে এসেছিলাম বেশ কয়েক মাস আগে, পরে আসলে আর নেওয়া হয়নি। বড় যেটা উঁচা টাইপের লম্বা স্ট্যান্ডওয়ালা যেটা আছে ওটা এতদিন ইউজ করেছি। শেষমেশ ওটাতে যে ক্লিপটা আছে মোবাইল রাখার, যে মোবাইল ধরার যে স্ট্যান্ডটা বা হ্যান্ডেলটা, ওইটা জোহান হচ্ছে ভেঙে ফেলেছে। তো এখন কি করব, বড়টাও আর ইউজ করার অবস্থা নেই, ছোটটা তো নেই বাসায়। তো পরে ভাবলাম দারাজে তো মোটামুটি কম দামে পাওয়া যায়, মার্কেটেও যাওয়া লাগবে না। পরে এই যে একটু শর্টের মধ্যে এই ট্রাইপডটা নিয়েছি, এটা আমি আগেও ইউজ করেছি, একই সেলার থেকে নিয়েছিলাম। আমার কাছে খুব ভালো লাগে, খুবই হ্যান্ডি, কোথাও গেলে সাথে নিয়ে যাওয়া যায়, আবার হচ্ছে যে কোনো জায়গায় বসিয়ে কাজ করা যায় বা ফটো বা হচ্ছে ভিডিওগ্রাফি করা যায়, ভালো লাগে। তারপর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড বলবো আমি, মোবাইল ক্লিপ, মোবাইলটা ধরে রাখি এটার মধ্যে। এটার ফাংশনটা আমার কাছে ভালো লাগে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে এটা ঘোরানো যায়, আবার হচ্ছে উঁচা নিচা করা যায়, আবার রাউন্ড টাইপের ঘোরানো যায়। সব কিছু মিলিয়ে এই ক্লিপটা খুবই কাজের। তো এটা আমার কাছে আলাদা করে ছিল, ওইটাই হচ্ছে আমার বড় স্ট্যান্ডটাতে লাগিয়েছিলাম, বড় ট্রাইপডটাতে। তো জোহান দেখলাম ওটা ধুমধাম মানে নিয়ে এসে ওটা নিয়ে খেলতে খেলতে ধুম করে ফেলে। এই যে বড় স্ট্যান্ডটা, এটা হচ্ছে আগেরটা, দেখেন একদম লুজ হয়ে গেছে। তো পরে আমি হচ্ছে নতুনটা লাগিয়ে নিলাম। তো এটা ভেঙে ফেলেছিল আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে এরপরে আমি চলে এসেছি একই সময়ে, যেহেতু রোজা চলে এসেছে অনেক বেশি তেলের ব্যবহার হবে, তো সেই জন্য তেলের পটগুলো সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে স্টিলের যে তেলের জার, এই জারটা কিন্তু খুব কাজে দিবে, কারণ এটাতে একটা ছাঁকনি আছে, তো অনেক বেশি তেলের ব্যবহার হবে এবং সেই তেলগুলো পরবর্তীতে ছেঁকে রাখা যাবে। যদিও ইউজ করা তেল আসলে খাওয়া ভালো না, রিইউজ করা ভালো না। আমি খুব চেষ্টা করছি এবং করব যে রিইউজ না করার জন্য তেল, বাট ভাজা পোড়াতে ডুবো তেলে ভাজতে হয়, তখন হচ্ছে অনেকগুলা তেল দিতে হয়, আবার সেই তেল আবার অর্ধেকের বেশি যখন রয়ে যায় সেই তেলটা ফেলে দিতে ইচ্ছে করে না, এই আর কি। যাই হোক, চেষ্টা করা উচিত হচ্ছে আগের ইউজ করা তেল আবার রিইউজ না করতে। এই যে অনেকগুলো চকলেট দেখতে পাচ্ছেন, জোহানের বাবা এটা এনেছে আর কি। তো চকলেটের ভিডিও বা যে কোনো খাবার দাবারের ভিডিও দেখলে আমার আপুর ছেলে, আমার ছোট্ট একটা ভাগ্না আছে, সে খুব রাগ করে, তার জন্য রেখেছি, কেন বলি না ভিডিওতে। তো নাভান বাবা, তোমার জন্য আমি 1 প্যাকেট চকলেট রেখে দিয়েছি, তোমার জন্য পাঠিয়ে দিব, তুমি একদম রাগ করো না, এগুলো জোহান খাবে, তোমার জন্য 1 প্যাকেট পাঠিয়ে দিব, ঠিক আছে? এই মেসেজটা আমি তোমাকে দিলাম। তারপরে হচ্ছে বাকি তেলগুলো, একটাতে সরিষার তেল আর একটাতে হচ্ছে সয়াবিন তেল আমি ঢুকিয়ে নিচ্ছি। এখন অনেকেই বলতে পারেন এতদিন পরে এসে মানে রোজা অলরেডি 2টা শেষ, 2টা রোজা শেষ করার পরে কেন রোজার আগে ভিডিও দিচ্ছি। আমি আসলে খুবই ব্যস্ত ছিলাম। রোজার প্রথম দিন আমার বাসায় গেস্ট ছিল। আসলে প্রথম রোজার দিন একজন ফ্যামিলি মেম্বার, যারা আমরা রেগুলার থাকি তাদের বাইরে যখন কেউ নতুন করে আসে, সেরকম একজন গেস্ট যদি আসে, তাহলে সেটা আমার কাছে মনে হয় অনেক বেশি মানে সৌভাগ্যের ব্যাপার। কারণ প্রথম রোজার যে ইফতারটা, সেটা যদি বাইরের কাউকে সহ নিয়ে করা যায়, তাহলে এর থেকে সৌভাগ্যের আসলে কিছু হয় না। তো সেই গেস্টের জন্য অনেক আয়োজন করা, যেটা আসলে আমার একা হাতে করতে হয়েছে, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড বা বাসায় ওরকম কেউ থাকে না। সো বাবু নিয়ে অনেক কিছু আয়োজন করা, এটা খুবই একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তো সেজন্যই আর কি আমি কোনো ভিডিও মেক করতে পারি নাই, রেডি করতে পারি নাই, ভয়েস দেওয়া তো অনেক দূরের কথা। তো আগের যেগুলো ভিডিও ছিল সেগুলাই এখন অ্যাড করে দিয়ে আজকে আপনাদের সাথে আমার রোজার দিনের প্রথম একটা ভিডিও আর কি শেয়ার করলাম। জানি না আমার সাথে এতটুকু পর্যন্ত কেউ আছেন কি না।
রোজাতে যেহেতু অনেক বেশি পেঁয়াজ এবং মরিচ কাঁচামরিচের ব্যবহার হবে, সাথে হচ্ছে অনেক ধনেপাতার ব্যবহার হবে। সো সেগুলোও আমি একটু সংরক্ষণ করে নিচ্ছি। 7 থেকে 10 দিন চলে যাবে আশা করছি এই মরিচ দিয়ে। সাথে হচ্ছে ধনেপাতা হয়তো 3-4 দিন চলে যাবে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও হবে আমার প্রথম রমজানের প্রথম ভিডিও। নিশ্চয়ই আপনাদের কাছে খুব ভালো লাগবে। সুন্দর কিছু ক্লিপ নিয়েছি। তারপরে হচ্ছে এটা তো রমজানের আগের ভিডিও। তো সব কিছু মিলিয়ে আমার আসলে খুবই ব্যস্ততা যাচ্ছে, আর আমি আসলে খুব বেশি রেগুলার ভিডিও দিতেও পারবো না। আমি চাচ্ছিও না রমজানে অনেক বেশি রেগুলার থাকবো, এমন কোনো চিন্তাভাবনা মাথায় রাখি নাই। পারলে দিব, না পারলে দিব না ভিডিও, কারণ ভিডিও করতে গেলে রমজানের অনেক কিছু অনেকটা লেট হয়ে যায় এবং হচ্ছে অনেক কিছুতে বাধা বিঘ্নতা ঘটে আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।